এই গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আমাদের 10,000 স্পেশাল মান্থে গল্প উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। তারই আজকে তৃতীয় গল্প, ঋত্বিকা ব্যানার্জির কলমে হাকিনীর মায়া। আজকের গল্প পাঠে মিমু। চলো আগে গল্পটা শুনে নেওয়া যাক। ও ভালো কথা, গল্পের শেষে তোমাদের জন্য আছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। গল্পটি তোমাদের কাছে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গত কিছুদিন যাবৎ রাজীবের মন খুব খারাপ। মূলত দুটি কারণ। এক, আগামী মাসে তার বিয়ে। দুই, বিয়ের পর তার রঙিন জীবন একেবারে ধূসর হয়ে যেতে চলেছে। শুনেছি হবু স্ত্রী বেশ কড়া, তাই সে ঠিক করেছে আমাকে নিয়ে সে ব্যাচেলার ট্রিপে যাবে থাইল্যান্ড। উপলক্ষ প্রিয় বন্ধুর সাথে বিদেশ ভ্রমণ হলেও আসল উদ্দেশ্য আইবুড়ো জীবনের শেষ কয়েকটা দিন একটু পরিদের ডানায় ভেসে কাটানো। মহাকবি কালিদাসের ভাষায় বলতে গেলে রাজীবের এই কামাতুর জীবনে কোনো সম্পর্কই স্থায়ী নয়। ফলে নারী শরীরের অন্তর্ভেদ করে মননে প্রবেশ করার কোনো বাসনাও তার নেই। রাজীবের মতো পিচ্ছিল বন্ধু থাকলে বহু বিপাকে পড়তে হয়, তাই ওর সাথে একা থাইল্যান্ড যাবার মনোবল আমার নেই। স্থান কাল পাত্র না দেখেই প্রভু প্রেম ও লীলায় লিপ্ত হয়ে পড়েন। কাজেই চিরকালের মতো আমাকে দ্বারস্থ হতে হলো শ্রমিকের। আমাদের মধ্যে ওই একমাত্র বিবাহিত। আজ সে নিখাদ পত্নীনিষ্ঠ সংসারী এক মানুষ। এই ব্যাচেলার ট্রিপের প্ল্যান শুনেই সে রেগে আগুন, কিছুতেই রাজি হবে না। তবে সেই কলেজ জীবন থেকেই দেখে আসছি রাজীব নাটকটা বেশ ভালোই করতে পারে। শেষমেশ মানিয়েই ছাড়লো। অগত্যা আমরা 3 বন্ধু চড়ে পড়লাম ব্যাংককের ফ্লাইটে। এয়ারপোর্টে অন অ্যারাইভাল ভিসা করিয়ে আমরা সড়ক পথে সোজা রওনা হলাম। গন্তব্য বিচ টাউন পাটায়া। দুপুরের মধ্যেই সেখানে পৌঁছে যাই। হোটেল আগে থেকেই বুক করা ছিল, তাই চেক ইনে বেশি সময় লাগেনি। সারা রাতের ধকল সামলে উঠতেই আমার আর শ্রমিকের সন্ধ্যা হয়ে গেল। 6টা নাগাদ পাশে রাজীবের রুমে গিয়ে দেখি দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড ঝুলছে। ভিতর থেকে 2 অচেনা মহিলার শীতকার স্পষ্ট শোনা যাচ্ছে। থাইল্যান্ডে রাজীবের কোনো বান্ধবী আছে বলে আগে শুনিনি, কাজেই ঘরের ভিতরে কি ঘটছে তা সহজেই আন্দাজ করা যায়। আমার কাছে রাজীবের এই বিনোদন নতুন নয়, কিন্তু দরজার বাইরে ওরকম ভাবে কান পাততে দেখে হাউসকিপিং এর ছেলেটি নির্ঘাত আমাদের চরম পারভার্ট মনে করেছে। চোখে মুখে একটা অদ্ভুত বহিঃপ্রকাশ করে প্রাণপণে গাড়িটা ঠেলতে ঠেলতে করিডোরের একেবারে উল্টো দিকে দৌড় দিল। শ্রমিক মুখ টিপে একটা হাসি ছুড়ে দিয়ে লিফটের দিকে পা বাড়ালো। আমিও পিছু নিলাম। আশ্চর্য শহর এই পাটায়া। রাস্তার একদিকে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, অপরদিকে শয়ে শয়ে দোকান, বিলাসবহুল হোটেলের সারি, আর তার সামনে অনাবৃত রেড লাইট এরিয়া। প্রতিটি দোকানে থরে থরে সাজানো রকমারি গিফট আইটেম, আর সেলস কাউন্টারে ক্ষুদ্র পোশাকে সুন্দরী রমণীর ঢল। আমরা বেশ অস্বস্তি বোধ করছিলাম। নারীর কি ভয়ানক অমর্যাদা এই দেশে। শহরটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। মেয়েগুলিকে দেখে আমাদের দুজনেরই খুব অসহায় লাগছিল। তারা কি সবটাই স্বেচ্ছায় করছে না ট্রাফিকিং এর শিকার? কারোরই বয়স 25-এর হয়তো বেশি হবে না। তাদের লজ্জা কি এতটাই সস্তা এখানে? মনে মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হাঁটতে হাঁটতে কেউই কোনো কথা বলতে পারেনি। রোড সাইড একটা ঠেলা গাড়ি থেকে চা খেয়ে হোটেলেই ফিরে এলাম।
রিসেপশনিস্ট জানালো স্থানীয় ট্যুর এজেন্সি থেকে একটি লোক আমাদের রুম নাম্বার কনফার্ম করে গেছে। তাড়াহুড়োয় ইন্টারন্যাশনাল রোমিং কারোরই করানো হয়নি, ফলে হোটেলের যোগাযোগ মাধ্যমে একমাত্র ভরসা। আগামীকাল আমাদের নীলদ্বীপ যাওয়ার কথা। পাটায়া থেকে বেশ দূরে সমুদ্রের মাঝে একটা নির্জন ছোট্ট দ্বীপ। প্রাইভেট বোটে করে সেখানে যেতে হয়। কোনো শেয়ার্ড ট্যুরিস্ট জলযান ওই দ্বীপে যায় না। সামান্য কয়েকটা হোটেল ছাড়া খুব একটা কিছু নেই সেখানে। তারই মধ্যে একটা বিচ রিসর্টে আমাদের নাইট আউটের প্ল্যান হয়েছে। রাতে বারবিকিউ ডিনার, রেইন ডান্স, বিচ পার্টি, ডিজে আর আনলিমিটেড ককটেল। ওয়েবসাইটে নজর কাড়া সমস্ত ছবি দেখেছি। এত সব কিছু থাকতেও ট্যুরিস্ট কেন বড় একটা এখানে আসে না তা জানি না। তবে একদিকে ভালোই, পিক সিজনেও খালিই থাকে, ভিড় কম। হাতে গোনা যে কয়েকটা রিভিউ আছে তা বেশ ভালোই। অদ্ভুত ব্যাপার হলো, এই দ্বীপটার কথা জানার পর থেকেই এক অমোঘ টান অনুভব করছিলাম মনে মনে। আমি তেমন খাদ্যবিলাসী নই, তবে বেড়াতে এসে নিরিবিলিতে বন্ধুদের সাথে মদ্যপান আজও ভালো লাগে। স্বাস্থ্যের পক্ষে হানিকারক হলেও ফেলে আসা কলেজ জীবনের সেই নির্মল আনন্দের দিনগুলোতে আবার একটু ফিরে যাওয়া যায়, এই আর কি। কথায় কথায় বুঝতে পারলাম শ্রমিকও বেশ অপেক্ষাই করে আছে সেখানে যাবার জন্য। ওর কারণটা যদিও আলাদা। শ্রমিকের নেচার একটু ফটোগ্রাফির শখ আছে আর কি, এবং সেই প্রলোভনেই রাজীব তাকে থাইল্যান্ডের ট্যুরে রাজি করিয়েছে। অবশ্য রাজীবের নীলদ্বীপ নিয়ে ভাবার ফুরসত আছে বলে মনে হয় না। ও কটায় ঘুমিয়েছে ও আমরা জানি না। রাতে নিচে রেস্তোরাঁতে একবার দেখা হয়েছিল, বলল আমাদের সাথে কাল যাবে। অ্যালার্ম যখন বাজলো তখন সকাল 7টা। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। গালফ অফ শিয়ংকে অবশ্য ঠিক সমুদ্র বলা চলে না, এটা উপসাগর। সাউথ চায়না সি এর একটা অংশ গোটা থাইল্যান্ড দেশটাকে যেন আগলে রেখেছে। জলের রং হালকা সবুজ থেকে ক্রমে ঘন নীল হয়ে আকাশে মিশে গেছে। অজস্র স্পিড বোট পার বরাবর দাঁড়িয়ে অপেক্ষা সওয়ারির। আজ ভোর থেকেই আকাশ বেশ মেঘলা, রাতে 2-1 পশলা বৃষ্টিও হয়েছে। আমাদের সবে মাত্র বেডটি দিয়ে গেছে। ভাবছি রাজীবের ঘুম তাতে ভাঙবে কিনা। কি আশ্চর্য, দুজনকেই অবাক করে দিয়ে সেই ঘরের বেল বাজালো। দরজাটায় টোকা মারতে মারতে বলল, কিরে সব কুম্ভকর্ণের দল, উঠেছিস তোরা? বাইরে দেখ, আকাশের মুখ কিন্তু হেভি সিরিয়াস। আবহাওয়ার যা অবস্থা, নীলদ্বীপে রাত্রিবাস আমাদের ভাগ্যে আছে কিনা সত্যিই জানি না। তাও 3 জনেই রেডি হয়েছি। শ্রমিক বারবার ঘড়ি দেখছে। রাজীবের যদিও ঘরে থেকে গেলেই পোয়া বারো। শ্রমিককে উদ্দেশ্য করে সে বলল, নীলদ্বীপে সূর্যাস্ত দর্শনীয়, তোর ক্যামেরাটা কিন্তু সঙ্গে রাখিস, সময় তো কাটাতে হবে নাকি। আর আমার আর কি, সামাজিক দায়িত্ব হিসাবে না হয় কোনো নিঃসঙ্গ দুঃখের কষ্ট দূর করব। এই বলে বাঁকা হেসে সে চায় চুমুক দেয়। ফটোগ্রাফির জন্যই যার বেড়াতে আসা, এখন যদি সেটাই না হয় তাহলে তার মুড যে একেবারে বিগড়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। ঠিক 9টা নাগাদ রিসেপশন থেকে কল করে জানালো আমাদের পিক আপ করতে গাড়ি এসেছে। শ্রমিক বলে উঠল, যাক বাবা। পাটায়া থেকে নীলদ্বীপ 1.5 ঘন্টার জলপথ। আমরা 3 বন্ধু ছাড়া বোটে আর কোনো প্যাসেঞ্জার নেই। মাঝে অল্প বয়সী একটি লোক, দেখে লোকাল বলেই মনে হলো। সে স্পিড বোটের সামনের দিকে মোটর নিয়ন্ত্রণ করছে, আর আমরা পিছনের সিটে মুখোমুখি বসে আছি। আজ সমুদ্র খুবই অশান্ত, তাই পাড়ের কাছে ঢেউগুলো সব আঁচড়ে পড়ছে। কোনো মতে বোটে চড়লাম আমরা। উঠতে গিয়ে কোমর অবধি জলে ভিজে গেল। রাজীব এসব ব্যাপারে আবার খুব খুঁতখুঁতে। ভিজে কাপড়ে এতক্ষণ বসে থাকাটা তার মোটেই পছন্দসই হচ্ছে না, কিন্তু এহেন পরিস্থিতিতে কারোরই কিছু করার নেই। শ্রমিক সকালের বদলাটা তুলে রেখেছিল। সুযোগ বুঝে ছোট্ট করে আমাকে বলল, বুঝলি অবি, এ হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। সমুদ্রে এসে গায়ে নোনা জল লেগেছে বলে দেখ দেখ
কেমন মুখখানা হাঁড়ি চাচার মতো করেছে দেখ। আমিও মুচকি হেসে যোগ দিলাম কৌতুকে। আমাদের বোট ধীরে ধীরে স্থল থেকে দূরে চলে যাচ্ছে। এখানে জলের রং যত ঘন, সমুদ্র তলের গভীরতাও ততটাই বেশি। মিনিট 10 মধ্যে পাটায়ার স্কাই লাইন একেবারে দিগন্তে মিলিয়ে গেল। তখন আমাদের চারিদিকে শুধু জল আর জল। বেশ খানিকক্ষণ এভাবে চলার পর রাজীবের হঠাৎ ওয়াক উঠতে শুরু করে। অতিরিক্ত বাম্পিং এর ফলে আমার গাও গোলাচ্ছে। মাঝিকে বোটের বেগ কমাতে বললে সে জানায় পশ্চিমে মেঘ জমাট বেঁধেছে, গ্রহণ লাগছে, যে কোনো সময় ঝড় উঠতে পারে। আর এখানে সামুদ্রিক ঝড় মানে তা ক্ষণিকেই টর্নেডোর আকার নেয়। তখনও অদূরে ভূখণ্ডের কোনো চিহ্ন মাত্র নেই। অতএব স্পিড কমানো যাবে না, ধৈর্য ধরে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। ঢেউ ক্রমশ বেড়েই চলেছে। আমাদের নৌকো কখনো আকাশে উঠে পর মুহূর্তেই আবার ঢেউয়ের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের মুখও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ভয়ে। মাঝি প্রাণপণ চেষ্টা করছে নৌকোর দিক ঠিক রাখতে। আমরা চলেছি স্রোতের উল্টো দিকে, তাই তার পরিশ্রমটা বোধহয় আরো বেশি হচ্ছে। শ্রমিক ছাড়া আমাদের মধ্যে কেউ সাঁতার জানে না। গায়ে একটা পুরনো লাইফ জ্যাকেট আছে বই কি, তবে মাঝ সমুদ্রে কতটা কাজে দেবে সেই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আরো আধ ঘন্টা এইভাবে চলার পর দূরে মেঘের ফাঁকে এক ফালি স্থলরেখা দেখতে পেলাম মনে হলো। মাঝি ইশারায় বোঝালো ওটাই নীলদ্বীপ। ধরে যেন খানিকটা প্রাণ ফিরে পেলাম। এবার আমরা দ্বীপের বেশ কাছাকাছি এসে গেছি, সামনেই যেটি দেখতে পাচ্ছি। কিন্তু এখন সমস্যা হলো গ্রহণের ফলে আজ জোয়ার নির্ধারিত সময়ের আগেই চলে এসেছে। গগনচুম্বী ঢেউ পাড়ে ধাক্কা খেয়ে দ্বিগুণ গতিতে ফিরে আসছে, তাই কিছুতেই নোঙর করা যাচ্ছে না। মাঝির ভয় এই হালকা বোট ঢেউয়ের আছাড়ে উল্টে যেতে পারে জোর করে স্রোতের বিপরীতে নিয়ে যেতে চাইলে। এমতাবস্থায় আমাদের হাতে দুটো উপায়, পাটায়া ফিরে যাওয়া বা দ্বীপের অপর দিকে একটা পরিত্যক্ত জেটি আছে সেখানটায় একবার চেষ্টা করা। ওই ধারে সমুদ্র খাড়ির মতো ঢুকে আসায় সচরাচর স্রোত থাকে না, ঢেউও কম। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে শুরু করেছে। ততক্ষণে তাড়াতাড়ি সিদ্ধান্ত না নিলে আরো বিপদের সম্মুখীন হতে হবে। মনে মনে আমরা কেউই নীলদ্বীপ না দেখে ফিরে আসতে চাইছিলাম না। অচিন এক মায়া আছে এই দ্বীপে, চূড়ান্ত ঝুঁকি আছে জেনেও সবাই দ্বিতীয় পথটাই বেছে নিলাম। মাঝিও ইতস্তত নৌকো ঘুরিয়ে চলল সেদিক। অভিমুখ বদলাতেই সমুদ্রের মেজাজ যেন নিমেষে বদলে গেল। কোথায় সেই উত্তাল ঢেউ, কোথায় জোয়ার? এখানে জল একেবারে দিঘির মতো শান্ত, হালকা ফিরোজা রং, ঝকঝকে পরিষ্কার। নীলদ্বীপ নামকরণের যথার্থতা নিয়ে কোনো সংশয়ের অবকাশই যেন নেই। কত রং বেরঙের মাছ খেলে বেড়াচ্ছে। একটা কচ্ছপও দেখলাম ভেসে গেল আমাদের নৌকোর গা ঘেঁষে। নিচে প্রবাল প্রাচীর স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের অনেক দিন ইচ্ছে ছিল স্কুবা ডাইভিং করার, মনে হচ্ছে এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। সামনে একটা পুরনো জেটি দেখতে পাচ্ছি, সম্পূর্ণ অব্যবহৃত নয় বলেই মনে হচ্ছে। রাজীব ওইদিকে তাকিয়েই হঠাৎ বলে উঠল, মাঝি তখন পরিত্যক্ত যেটি বলল না? কথাটা যে আমার মাথায় আসেনি তা নয়, রাজীবেরও সেই একই কথা মনে হওয়ায় একটু খটকা লাগলো। শ্রমিকও দেখা দেখি যোগ দিল। নিঘাত ব্যাটার আসার ইচ্ছে ছিল না, আমরা পাটায় ফিরে গেলেই ওর ডিউটি শেষ। ট্রাভেল এজেন্সি তো, ওই কারণে তো আর টাকা ফেরত দিতে চায় না, বলবে ন্যাচারাল ক্লাইমেট। এখন আমরা দ্বীপে এসে পড়ায় তাকে আবার পরশুদিন আসতে হবে। ফাঁকি বাস কোথাকারে। মনে মনে সবাই বিদ্রুপ করলাম মাঝিকে। শ্রমিকের কথা শেষ হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম। এই জেটিতে নোঙর করতে কোনো বাধাই পেতে হলো না। আমাদের নামিয়ে দিয়ে মাঝি তার বোট নিয়ে চলে গেল। আমরা ভেবেছিলাম হয়তো কিছু টাকা পয়সা চাইবে, কিন্তু একটাও কথা না বলে সে বিদায় নিল। আমরা অবশেষে নীলদ্বীপে পা রাখলাম। কি মনোরম প্রাকৃতিক শোভা! মাথার উপরে ঝলমলে আকাশ দেখে
কে বলবে একটু আগেও অমন বৃষ্টি হচ্ছিল। বোটের ভিতর এক টানা ঝাঁকুনিতে গায়ে ব্যথা ধরে গিয়েছিল, তাই মাটিতে নেমে আড়মোড়া ভাঙতে ভাঙতে চারপাশটা তাকিয়ে দেখলাম। জেটির দুপাশে সাদা বালির সৈকত, নানা রঙের প্রবালের টুকরো, ঝিনুক ইত্যাদি চারিদিকে ছড়িয়ে। ছোট ছোট অনেকগুলি শঙ্খ আর কাঁকড়া চলে বেড়াচ্ছে তারই ফাঁকে ফাঁকে। আলতো করে সমুদ্রের জল এসে তাদের চুম্বন করছে, কানে কানে বলে যাচ্ছে তার মনের কথা। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি যেন বসে আছে তার প্রেয়সীর অপেক্ষায়। শ্রমিক কখন টুক করে ব্যাগ থেকে ক্যামেরাটা বার করে নীল দ্বীপের লাস্যময়তার লেন্স বন্দি করতে শুরু করেছে তা খেয়ালই করিনি। রাজীবের শেষ হবে হুঁশ। এক ফোঁটা গুড়ে পিঁপড়ের ঝাঁক যেমন এসে আটকে যায়, আমাদের এই বন্ধুটিও তেমনই রমণীয়তার গুণমুগ্ধ। তার নজর ততক্ষণে বন্দী হয়ে পড়েছে সদ্য সাগর স্নাতা এক অর্ধনগ্না নারীর সিক্ত অঙ্গাদির অলিন্দে। দূর থেকে সুস্পষ্ট বোঝা না গেলেও দেখে দ্বীপের বাসিন্দাই মনে হলো। তাতে রাজীবের কি বা এসে যায়। ক্যামেরা থেকে চোখ না সরিয়েই শ্রমিকের স্বগতোক্তি কানে ভেসে এল। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। জেটি থেকে নেমে দেখি কংক্রিটের ভাঙা রাস্তা দ্বীপের অন্দরে চলে গেছে। আমরাও সেই পথেই হাঁটা লাগালাম। কয়েক পা চলার পরে চোখে পড়ল এক তাজ্জব দৃশ্য। একটা ষণ্ডা মার্কা আফ্রিকান লোক, উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি মতো হবে, তার চেয়েও আকারে অন্তত দ্বিগুণ বড় দুটো কালো ঘোড়াকে একা স্নান করাচ্ছে। ওপাশে আরো একজন লোক আছে, একই নিগ্রো গোছের চেহারা। আমাদের দেখে আদিম দৃষ্টি ছুড়ে দিল তারা। দ্বিতীয় জনের শারীরিক গঠন বোধহয় আরো বড়। সে দেখি একটা বিশাল ওরাঙ্গুটানের গা ধোয়াচ্ছে। তার সহযোগী শীর্ণকায় এক সাদা চামড়ার বিদেশি। কিন্তু রাস্তার ধারে সারি দিয়ে ওই লোহার ঘরের মতো ওগুলো কি? সামনে মোটা শিক দেওয়া খাটো দরজা, খাঁচা, পরপর আরো 3টে ঘর। একটায় মোষ জাতীয় কোনো পশু, মাঝেরটায় বুনো শূকর, আর একদম শেষেরটায় সবচাইতে বড় হলেও ফাঁকা। বাঘ সিংহ থাকে নাকি? নীলদ্বীপে চিড়িয়াখানা আছে বলে তো শুনিনি। তাহলে এরকম অদ্ভুত জান্তব সংমিশ্রণ কিসের ইঙ্গিত? তবে একটা ব্যাপার খুবই লক্ষণীয়, সব প্রাণীগুলিরই কেমন যেন আধমরা অবস্থা, কোনো মতে 4 পায়ে দাঁড়িয়ে। চামড়া একেবারে হাড় ছেড়ে ঝুলে পড়েছে। শ্রমিকের ভ্রু কুঞ্চিত অভিব্যক্তি দেখে আমিও এবার একটু ভয়ই পেলাম। পশু পাচার চক্র নাকি? রাজীবও তার স্বভাবগত চরিত্রের চেয়ে অনেকটা গম্ভীর মুখে সেই দিকেই চেয়ে। এই দৃশ্য দেখার পর আমাদের পা আর এগোচ্ছে না। বেলা গড়িয়ে প্রায় 3টে বেজে গেছে। ইন্টারন্যাশনাল রোমিং নেই বলে মোবাইল এমনিই কাজ করছে না, তাই হোটেলে ফোন করার কোনো উপায় নেই। একটু ইতস্তত হয়ে দাঁড়িয়ে আছি। তাদেরই একজন হেরে গলায় আমাদের জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি ঢোক গিলে বলতে যাব, শ্রমিক আমার হাতটা চেপে গম্ভীর গলায় নিজেই উত্তর দিল, Actually, we are tourists. Lost our way in the island. Looking for the hotel. If you could help. পুরোটা শোনার আগেই অন্যজনের প্রত্যুত্তর আমাদের ধন্দে ফেলে দিল। Where is your boat? Go back, go back! There is no hotel here. সে যেন এক প্রকার বিরক্ত হয়ে কথাগুলো ছুড়ে দিল আমাদের দিকে। রাজীব এবার অসহিষ্ণুতার সাথে তাকে পাল্টা প্রশ্ন করে, হোয়াট ডু ইউ মিন? উই হ্যাভ অলরেডি বুকড আওয়ার স্টে জাস্ট আ উইক আগো। প্রথমজন ততক্ষণে ঘোড়া দুটোকে ঘরে ঢুকিয়ে আমাদের দিকে কয়েক পা এগিয়ে এসেছে। একবার এদিক ওদিক তাকিয়ে গলাটা একেবারে নামিয়ে আমাদের প্রায় কানের কাছে মুখটা গুঁজে দাঁতে দাঁত চিপে বলে, ইউ আর নট সেফ। টেক মাই ওয়ার্ডস, ওকে? ব্যাক ব্যাক, জাস্ট ব্যাক। আমরা তো হতভম্ব। সাথে মহিলা থাকলে না হয় বুঝতাম, কিন্তু এর মতো একটা তাগড়াই চেহারার লোক কিসের ভয় পাচ্ছে? কি এমন আছে এই নীলদ্বীপে?
চিন্তার জট কাটিয়ে ওঠার আগেই আমাদের অবাক করে দিয়ে কানে ভেসে এলো এক মিহি নারী কণ্ঠ। You are right, gentlemen. There was a resort here. আমরা চমকে একসাথে পিছনে তাকাই। দেখি সেই সাগর স্নাতা জলপরি স্বয়ং রাজীবের পাশে দাঁড়িয়েছে। পরনে 2 পিস সুইমস্যুট, নাইলনের সুতোর ফাঁক দিয়ে দেহের রমণীয় বক্ররেখাগুলি নিখুঁতভাবে দৃশ্যমান। সে যে কখন এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে কেউ টেরই পায়নি। তাকে এখানে এইভাবে দেখে রাজীবের হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। শ্রমিককে দেখেও বেশ হতভাগ বলে মনে হলো। ষণ্ডা লোকগুলোর দিকে চোখ যেতে দেখলাম তাদের মুখমণ্ডলে এক গভীর লোলুপতা ঝরে পড়ছে। মেয়েটিকে এভাবে একা দেখে বেশ মায়াই লাগলো আমার। প্রাত্যহিক শোষণের উৎপীড়ন থেকে কবে তার মুক্তি ঘটবে ভগবানও কি তা জানেন? সন্দেহ আছে। স্তব্ধতা ভেঙে সুমিষ্ট গলায় সে যে খবরটা দিল তাতে আমাদের মাথায় বাজ। Currently, the resort is under renovation. It is temporarily closed for the tourists now. বন্ধ আছে? তা একবার জানাবে না আমাদের? আশ্চর্য তো, হোটেলের এতটা অপেশাদার আচরণে, তাও ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের প্রতি। আমরা যার পর নেয় আশাহতই হই। এখন হতে পারে হয়তো ফোন বা ইমেলে জানিয়েছে। আমরা এই রোমিং কানেকশনের অভাবে বুকিং আপডেট পাইনি। শ্রমিক আর অন্য কোনো হোটেল আছে কিনা জানতে চাওয়ায় সে বলে, There were 2 more, but due to lack of tourists, they too had to shut down their business. এবার কি করব আমরা? মাঝি তো আমাদের নামিয়ে দিয়ে সেই কখন বোট নিয়ে চলে গেছে, আর অন্য কোনো নৌকাও তো দেখতে পেলাম না ঘাটে। এখন উপায়? খানিকটা অপ্রত্যাশিতভাবেই সে মেয়েটি আমাদের প্রস্তাব দেয়। They have a small house here. If you don't mind, please be our guest for the night. There will be a boat tomorrow to deliver items from the land. It can drop you back. আমরা দ্বিধা করলেও শ্রমিক আচমকা রাজি হয়ে যাওয়ায় আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। ওর মতো এমন লাজুক ছেলে এত সহজে মত দিয়ে দিল। রাজীবও দেখি মিটিমিটি আমার দিকে তাকাচ্ছে। একটু যেন সেও থমকে গেছে অপরিচিতার এই শটান প্রস্তাবে। মনে মনে ভাবলাম, এক রাতেরই তো কথা। খোলা আকাশের নিচে সমুদ্র তটে নিশি যাপনের চেয়ে ভালোই হবে। কখন বৃষ্টি আসে কি হয়, মাথার উপর অন্তত একটা ছাদ তো থাকবে। সকালবেলা বোট এলেই না হয় বেরিয়ে যাব। তাছাড়া 3 অজ্ঞাত পুরুষের সাথে রাত কাটাতে যদি মনিব বা তার কৃতদাসীর আপত্তি না থাকে, আমাদেরও সেই নিয়ে ভাবার কিছু নেই। থাইল্যান্ডে এসে থেকেই দেখছি এখানে সবই খুব খোলামেলা ব্যাপার। আমাদের তথাকথিত রক্ষণশীল ভারতীয় আদব কায়দার সম্পূর্ণ বিপরীত। সেই শীর্ণকায় সাদা চামড়ার বিদেশি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সমুদ্র তট হলেও দ্বীপের ভেতরে রাস্তা বেশ চড়াই। এক পাশে সাগর বেলা, অন্যদিকে ঘন সবুজ গাছের সারি। তারই ফাঁক দিয়ে মেঠো রাস্তা দ্বীপের অন্তরে মিশে গেছে। দূরের কোনো এক দ্বীপপুঞ্জে লাল সাদা লাইট হাউস আবছা দৃশ্যমান। নির্দিষ্ট সময়ের অন্তরে আগত জাহাজগুলির পথ চেয়ে সে নিরলস আলো দেখিয়ে চলেছে। কখনো গাছের ফাঁকে টুকি দিয়ে পর্যবেক্ষণ করে নিচ্ছে চারিপাশ তার নিজস্ব ছন্দে। প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা সেই তাকে অনুসরণ করে এগিয়ে চলেছি। খানিকটা পথ হেঁটেই আমি বেশ ক্লান্ত হয়ে পড়ি। পরিশ্রান্ত এই দেহ তখন বিশ্রাম খুঁজছে। মন কলেজের আঙিনায় খেলা করলেও শরীর সেই বাঁধনে ধরা দেয়নি। শ্রমিকের অবশ্য নেচার ফটোগ্রাফির জন্য এ যাবৎ কিছুটা অভ্যেস হয়েছে। তবে রাজীবকে দেখে আজ বুঝলাম তার সমস্ত স্ট্যামিনা ওই শয্যা সঙ্গিনীর অধিস্থাপনেই আত্মসমর্পিত হয়। বহির্জাগতিক বিষয়ে আমরা সমতুল্য। আরো মিনিট 15 হাঁটার পর একটা মাটির ঘর চোখে পড়ল। ঘরের ছাদ আর জানলা দরজার গড়ন আমাদের গ্রাম বাংলার থেকে খুব একটা আলাদা নয়। দেখে কিছুটা স্বস্তি পেলাম। এবার বোধহয় জিরানোর অবকাশ পাব। বাইরের রোয়াকে আমাদের অপেক্ষা করতে বলে সে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল।
আমরা একে অপরের মুখ চাওয়াচাই করছি, দেখি ঘরের দরজা ধীরে ধীরে ভিতর থেকে খুলছে। অন্দর বেশ অন্ধকার। আমার চোখ তখন এতটাই ধাঁধিয়ে বাইরে সূর্যের আলোয় দাঁড়িয়ে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। একটু দৃষ্টি স্থির হতে দেখি সেই জলপরি আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। সারাদিনের এই ধকলের পর আমরা সত্যি ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম। পেটে তখন গরম থুপ্পা আর অজানা নানান সি ফুড দিয়ে তৈরি থাই স্যুপ যেন অমৃত ঠেকল। দেহেও বল ফিরে পেলাম। ঘর থেকে অদূরে সমুদ্রের রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্যাস্তের তখনও দেরি আছে। প্রকৃতির কোলে নেটওয়ার্কের আওতার বাইরে নিজের সাথে এতটা সময় কাটানোর সুযোগ আবার পাবো কিনা জানি না। বলা বাহুল্য, রাজীবের টিকিরও তখন এই তল্লাটে দেখা পাওয়া অসম্ভাব্য। শ্রমিকও সানসেট ফটোগ্রাফির জন্য একেবারে গোধূলি বেলায় বেরোবে বলায় আমি তাই একাই চারপাশটা একটু ঘুরতে বেরোলাম। দ্বীপের পেছন দিকটা খুব নির্জন এবং কেমন যেন অস্বাভাবিক ছমছমে। হাওয়ায় একটা চাপা সোঁদা গন্ধ মিশে আছে। চারিদিক জনমানব শূন্য। দূরে একটা লাল সোনালী রঙের থাই মন্দির। এখান থেকে দেখে পূজা মণ্ডপ গোছের মনে হচ্ছে। এক অসহনীয় ঘণ্টার ধ্বনি আর উৎকট মন্ত্রোচ্চারণ কানে ভেসে আসছে আমার। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে হিন্দু ধর্মের প্রভাব আছে জানি, তবে এই মন্দিরটা ভীষণ রকম ভিন্ন। এক অতি প্রাকৃত অস্বস্তি বোধ হতে আমি আর না এগিয়ে ঘরের উদ্দেশ্যে দ্রুত পা চালাই। ফিরে দেখি শ্রমিক নেই। ঘড়িতে 5টা মতো বাজছে। আমি নিশ্চিত আধ ঘন্টার মধ্যেই ঘরে ফিরে এসেছি। তাহলে সে কেন বলল সানসেটের সময় বেরোবে? আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে এখন দেখো নিজেই হাওয়া। আশ্চর্য, কথার খেলাপ শ্রমিকের একেবারেই স্বভাব সুলভ আচরণ নয়। ঘরে দৌড় দিয়ে দেহটা সবে বিছানায় ফেলেছি, আলতো একটা টোকার শব্দ। রাজীব, কিন্তু ওর নখটা একটু অন্যরকম হয়ে থাকে। কলেজ জীবনে রুমমেট ছিল আমার। বছর পেরিয়ে গেলেও আমার কানের এতটা ভুল হবে না। রাজীবের নাম নিয়ে দুবার ডাকলাম। ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে তৃতীয়বার একটু জোরে হাঁক দিতেই আমাকে স্তম্ভিত করে দিয়ে দরজা নিজেই খুলে গেল। দেখি সেই জলপরি হাতের উপলি পাত্রে এক তরল পদার্থ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে। ঘরটা মুহূর্তে এক মাদকীয় সুবাসে ভরে গেল। বেশ বুঝতে পারছি তার চাহনিতে এক অনিবার্য প্রলোভনের ছোঁয়া। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি কামনার বেড়া জালে ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়ছি। ঠোঁট ভিজে যাচ্ছে দুর্বার মোহময়তায়। তার নরম আঙুলগুলি আলতো করে খেলা করে বেড়াচ্ছে আমার বুকে, পিঠে, তলদেশে, আর আমি ডুবে যাচ্ছি তার স্বর্গীয় মোহে। অসহায় সম্মোহিতের মতো নিজেকে সঁপে দিলাম তার কাছে। আসলে নিজের অজান্তেই নীল দ্বীপের এই সুন্দরীর সঙ্গোপন উপভোগ করার যে সুপ্ত বাসনা মন গভীরে দানা বেঁধেছিল, আমি তাকে আগুল দিতে চাইনি। সারা শরীর মন জুড়ে তখন জ্বলছে শিহরণের শিখা, আর সেই আগুনে একটু একটু করে পুড়ছে আমার পৌরুষ। প্রতিরোধের শেষ ইচ্ছাটুকু বিসর্জন দিয়ে অপরিচিতা এই অপ্সরার উদ্দাম যৌনতায় কখন যে নিজেকে সমর্পণ করে ফেলেছি সেই হুঁশ নেই। মাঝে কতটা সময় কেটে গেছে ঠিক জানি না। যখন ঘুম ভাঙল, বাইরে অন্ধকারের বুনন দেখে বুঝলাম সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। রাজীব, শ্রমিক দুজনেই ঘরে ফিরে এসেছে, যে যার মতো নিশ্চুপ। রাজীব আজকে কেমন অস্বাভাবিক শান্ত। হাত দুটো মাথার পিছনে রেখে ঘরের চালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে, আর শ্রমিক আলোর নিচে ক্যামেরার ফ্লিপ স্ক্রিনে বিভোর হয়ে ছবি দেখে চলেছে।
নিশ্চয়ই সূর্যাস্তের কিছু অসাধারণ মুহূর্ত লেন্সবন্দি করেছে, কিন্তু অমন উদ্দেশ্যহীনভাবে উল্টে চলেছে কেন? তার চোখের দৃষ্টি ছোট্ট ডিসপ্লের দিকে হলেও মন যেন অন্য কোন জগতে বিচরণ করছে। চশমার কাঁচের প্রতিফলনে এক ঝলকে মনে হলো সেই জলপরীর ছবি। কিন্তু তা কি করে হয়? সেই সময় তো আমার সাথে এই ঘরে না, সমীক অমন পরশ্রীকাতর ছেলেই নয়। নিশ্চয়ই আমারই চোখের ভুল হবে। মনকে সান্ত্বনা দিয়ে ওদের ডিস্টার্ব না করে আমি একটা ম্যাগাজিন নিয়ে পড়তে বসলাম। একে অপরের সাথে কথা এড়ানোর অছিলায় তিনজনেই মনোনিবেশের এই নীরব অভিনয়টা করে চললাম। স্তব্ধতার রেশটা কাটল নৈশ ভোজনের ডাকে। খাবার সময় হালকা কিছু মুহূর্ত কাটালাম বটে আমরা, তবে সবাই যেন নিজেকে লুকিয়ে রাখতে চাইছি পাশের মানুষটির থেকে। কেন এই অনুভূতি? কি বা সেই কথা? থাইল্যান্ড আসার আগে আমরা 3 বন্ধু মিলে নীলদ্বীপে রাত কাটানোর কতই না পরিকল্পনা করেছিলাম। তার সাথে ককটেল ডিনার আর মিডনাইট বিচ পার্টি। আর ভাগ্যে কি জুটল? একটা স্যাঁতস্যাঁতে মাটির ঘর, খড়ের ছাউনি, নারকেল ছোবড়ার বিছানা আর সাদা রঙের অখাদ্য থাই স্যুপ। ভেবেই মাথাটা রাগে রিরি করে উঠল। ফিরে গিয়েই সোশ্যাল মিডিয়া এবং বাকি সব জায়গায় 1 স্টার রিভিউ দেব। কিন্তু ওই জলপরীর কথা মনে পড়তেই মনটা পুলকিত হয়ে উঠল। রিসর্টে রাত্রিবাস করলে তাকে তো এভাবে পেতাম না। যা হয় ভালোর জন্যেই হয়। ঠোঁটের কোণে হাসির রেখা লুকোতে আমি ওপাশ ফিরে দেওয়ালের দিকে মুখ করে শুলাম। সকাল থেকে ঘটে যাওয়া এই পর্যন্ত আমাদের সব বিস্ময়কর ঘটনাগুলি রোমন্থন করতে করতে নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা 3 বন্ধু এই নীল দ্বীপে পদার্পণের পর থেকেই কেমন যেন অপরিচিতের মতো আচরণ করছি। মধ্যাহ্ন ভোজের পর রাজীবকে বেশ কিছুক্ষণ দেখতে পাইনি। ওই মহিলার সাথে গিয়েছিল নিশ্চয়ই। স্বাভাবিক কারণেই বাকিটা আন্দাজ করে নিয়ে আমি আর ভাবিনি সেই নিয়ে। বরং সমীকের মেজাজটা দ্বীপে নামার পর থেকেই কেমন যেন খিটখিটে হয়ে রয়েছে। রাজীবের প্রতি তার তির্যক মন্তব্য বেশ কয়েকবার লক্ষ্য করলাম। সত্যি বলতে কি, আমার এই বন্ধুটির ব্যক্তিত্বের সাথে তার অভিব্যক্তিগুলি ঠিক খাপ খাওয়াতে পারছিলাম না বলেই হয়তো কথাগুলি কানে লাগছিল। রাজীবের নারী বিলাসিতার চারিত্রিক বৈশিষ্ট্য সমীকের খুবই পরিচিত, কিন্তু এই প্রথমবার তাকে কেমন যেন ঈর্ষান্বিত দেখাচ্ছে। তারা কি একই নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে? এও কি সম্ভব? সমীককে চিরকালই আমি এক ধার্মিক সচরিত্র পুরুষ হিসেবেই চিনি। আজ সে বিবাহিত। তার এই আকস্মিক পরিবর্তনে বেশ চিন্তায় পড়ে গেছি। আমি নিশ্চিত সমীক আমার থেকে কিছু একটা গূঢ় সত্য লুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা যে ঠিক কি তা এখনো ঠাউর করতে পারিনি। তবে সবে বিকেল হয়েছে, গোধূলির দেরি আছে। রাজীবের কথা অনুযায়ী আমি হাঁটতে বেরোনোর পর সমীকও চুপি চুপি বেরোয়। আশ্চর্যভাবে তার হাতে কোনো ক্যামেরা ছিল না। নেচার ফটোগ্রাফির আড়ালে কার্যত সে অভিসারে গিয়েছিল। শয্যা সঙ্গিনীর অপেক্ষায় রাজীব তখন পাশের একটি ঘরে। সমীককে সেই কোনো এক অচেনা বিদেশিনীর সাথে একা বেরোতে দেখে। পিছন থেকে মহিলার মুখশ্রী রাজীব দেখতে না পেলেও আমার বুঝতে অসুবিধা হয় না সেই নারী আসলে কে। ওকে বলেনি বুঝলাম, কিন্তু সমীকের আমাকে সানসেটের মিথ্যে বাহানা দেওয়ার কারণ কি হতে পারে? বন্ধুর উপর এতটুকু বিশ্বাস নেই? এও বুঝলাম সন্ধেবেলা আমার চোখের ভুল হয়নি। সমীক নিজের ক্যামেরা স্ক্রিনে অর্ধনগ্না ওই মহিলার ছবি দেখছিল। কখন তুলল লুকিয়ে? সকালে জেটি থেকে? জলকেলির সময়? সমীকের এতটা স্বভাব বিরোধী মনোভাব কল্পনা করতে পারি না। আমি কেন, রাজীবও হয়তো ভেবেছিল সে পারিপার্শ্বিকের ছবি তুলছে। এখন বুঝতে পারছি, যখনই ওই কৃতদাসীর প্রতি রাজীবের ছিনালি প্রকট হয়েছে, সমীকের তীব্র প্রতিক্রিয়া প্রতিফলিত হয়েছে। হঠাৎ একটা কথা মাথায় আসায় ভয়ানক খটকা লাগলো।
বিকেলে যখন আমি ঘরে ফিরে আসি, রাজীব বাইরে ছিল। ও একা বেরোনোর ছেলেই নয়, নির্ঘাত কোনো নারীর সঙ্গেই কাম ও লীলায় নিমজ্জিত ছিল। কিন্তু কিন্তু ওই মহিলা কি করে হবে? কারণ সে তো তখন আমার সাথে। রাজীব রাতে খাবার সময় একবার ইয়ার্কির ছলে জলপুরের সাথে তার যৌন সহবাসের কথা বলেছিল, যদিও তখন আমি অত পাত্তা দিইনি ওর কথায়। ভেবেছিলাম নিদারুণ ঢপ দিচ্ছে, আঙুর ফল টক আবার কি। কিন্তু গোধূলি লগ্নে তখন জলপুরি যদি আমার ঘরে থাকে, তাহলে তাহলে সমীপও তার সাথেই অভিসারে কি করে যায়? এই নীল দ্বীপে অন্য কোনো নারীর দেখা তো পাইনি। তার মানে আমরা তিনজনেই একই সময় একই মহিলার সাথে সঙ্গমে প্রলিপ্ত। এ কি করে সম্ভব? কে এই সর্বনাশা নারী? কোনো মায়াবিনী নাকি? কার কুহকে আমরা জড়িয়ে পড়েছি? দুপুরে যে স্যুপটা খেয়েছিলাম তাতে কি কিছু মেশানো ছিল? নাকে কেমন যেন একটা দুর্গন্ধ লাগছিল। তারপরে এই সব বিপত্তি ঘটতে থাকে আমাদের সাথে। আর 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 ভাবতে পারছি না, মাথাটা যেন ঝিম ধরে গেছে, চোখ জুড়ে তন্দ্রা নেমে আসছে আমার। রাত তখন 12টা হবে। এক বিকট চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। কোন পশুর যন্ত্রণায় কাতরানোর শব্দ মনে হচ্ছে। তড়িঘড়ি উঠে দেখি শ্রমিক নিজেকে গুটিয়ে ঘরের এক কোণে বসে আছে। মুখটা যেন অস্বাভাবিক ভীত। ঠিক ঠাহর করতে পারছি না কি হচ্ছে। পাশের খাটের দিকে তাকিয়ে দেখি রাজীব নেই। আমি আর কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, কি রে শ্রমিক, কি বিড়বিড় করে যাচ্ছিস? রাজীব কোথায়? কোনো উত্তর নেই। সে একইভাবে কি বলে চলেছে বুঝতে পারছি না। ওদিকে আর্তনাদ যেন বেড়েই চলেছে, ক্রমশ অসহনীয় লাগছে কানে। শ্রমিককে এভাবে আগে কখনো দেখিনি। এক ধাক্কা দিয়ে আবার জিজ্ঞাসা করলাম, তুই কিছু জানিস কি হচ্ছে বাইরে? একবার চল তো, দেখে আসি। কাঁপতে কাঁপতে সে আমার হাত চেপে ধরে বলল, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কেউ পার পাবে না, আমরা কেউ পার পাবো না, আমরা কেউ পার পাবো না। কি যাতা বলছিস বলতো? আমি 2 হাত দিয়ে শ্রমিককে ঝাঁকালাম। এবার আমাকে জাপটে ধরে একেবারে মুষড়ে পড়ল। অবিরে, অবিরে, ওই হাকিনি থেকে আমাদের কারোর নিস্তার নেই রে, কারোর নিস্তার নেই। হাকিনি? আমি তো আকাশ থেকে পড়লাম। মানে হাকিনি কোথা থেকে এলো এখানে? শ্রমিকের কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। ভূত দেখার মতো ভয়ে সিটিয়ে আছে সে। ডিনার অবধি তো সব ঠিকই ছিল। খেতে খেতে কিছু ঠাট্টা ইয়ার্কি করলো রাজীবের সাথে। সানসেটের ছবিও তুলেছিল বিকেলে। আমি খাবার পরে ড্রিঙ্ক করে মাঝে কিছুটা সময় ঘুমিয়ে পড়েছিলাম বটে, কিন্তু তার মধ্যে কি এমন ঘটলো যে শ্রমিকের আচমকা এই অবস্থা হয়ে গেল? আমাকে বিভ্রান্ত হয়ে তাকিয়ে থাকতে দেখে সে বলে চলে, তুই কিছু জানিস না, তুই কিছু জানিস না। এই নীলদ্বীপ আসলে ওই হাকিনীদের মায়াজাল, ওই হাকিনীদের মায়াজাল। ওসব হোটেল রিসর্ট সব মিথ্যে, সব মিথ্যে। কি বলছিস? আমার ভ্রুজোড়া ক্রমশ উত্তরমুখী হওয়ায় শ্রমিক প্রশ্ন করে, হাকিনী বুঝিস? হাকিনী? আমি বিস্ময়ে একটু দিশাহারা হয়ে পড়েছি। ঠিক জানি না কি বলবো। ইতস্তত ঘাড় নেড়ে বললাম, তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত এটুকু শুনেছি আগে, কিন্তু যথার্থ মানে জানা নেই। এসব বাস্তবে আবার হয় নাকি? শ্রমিক গলাটা যতটা সম্ভব গম্ভীর করে বলল, আমিও তাই ভাবতাম, তবে আজ নিজের চোখে যা দেখলাম তারপরে সবই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি।
আমি আর ধৈর্য ধরে রাখতে না পেরে একটু বিরক্ত স্বরেই বললাম, কি দেখেছিস নাটক না করে এবার বলবি? শ্রমিক ততোধিক চাপা গলায় আমাকে পাল্টা প্রশ্ন করে। আমার দাদুকে তোর মনে আছে? ওর গলাটা যেন অসম্ভব ডরালো। এর আগে আমি ওকে এত ভয় পেতে কখনো দেখিনি। এহেন পরিস্থিতিতে হঠাৎ দাদুর প্রসঙ্গ ওঠায় বন্ধুটির মানসিক অবস্থার অসঙ্গতি আমাকে বেশ ভাবিয়ে তুলল। একটু বিচলিত হয়েই আমতা আমতা করে বললাম, হ্যাঁ, ঝাপসা কিছু স্মৃতি মনে আছে, কিন্তু এখন তার কথা বলছিস কেন? শ্রমিক চুপ। ওর কাঁধটা ধরে এবার একটু উঁচু গলাতেই জিজ্ঞাসা করলাম, গাঁজা টাজা খেয়েছিস নাকি রে? ঠিক করে বলতো, রাজীব কোথায় গেছে কিছু জানিস? নিজে তো দুপেক মেরিটোস খেলি, আবার আমাকে কিনা বলে গাঁজা টেনেছি। এক অচেনা বিদ্রুপের খোঁচায় আমি নড়ে বসলাম। শ্রমিকের মুখে এমন হতশ্রী ভাষা আমি কেন, আমাদের কোনো বন্ধুই এর আগে শোনেনি। ভাবতে বাধ্য হলাম নির্ঘাত মাথার গন্ডগোল দেখা দিয়েছে। কিন্তু আকস্মিকতার ঘোর কাটাতে শ্রমিকের মুখে যা শুনলাম তাতে আমারও বুকের রক্ত শুকিয়ে হিম হয়ে গেল। ওকে সান্ত্বনা দেবার ভাষা আমার সত্যি নেই। ভুলেই গিয়েছিলাম শ্রমিকের দাদু ছিলেন একজন মহাসিদ্ধ শাক্ত এবং দশমহাবিদ্যার তার ছিল এক বিপুল সংগ্রহ। ছোটবেলায় দাদুর পাঠকক্ষে প্রবেশের অনুমতি কারোরই ছিল না, তাই সুযোগ পেলেই চুপিসারে শ্রমিক ঢুকে পড়তো সেই ঘরে। তারই কোনো এক বইতে ডাকিনী, যোগিনী, শাকিনী ও হাকিনীর কথা পড়েছিল। হাকিনী হচ্ছে সবচেয়ে শক্তিশালী। মা তারাও তাদের অষ্টসিদ্ধি ক্ষমতাকে সমীহ করে। ডাকিনী, যোগিনীর মতো হাকিনী কোনো দেবীর পার্শ্বচারিণী বা উপদেবী নন, বরং সে নিজেই এক স্বতন্ত্র মায়াবিনী, যার জন্ম হয় অশোষী যজ্ঞের বেদিতে। অর্থাৎ কোনো সিদ্ধতান্ত্রিক যখন এক মৃতা কুমারী যুবতীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন, সেই মিলনে অতৃপ্ত প্রতীক হল হাকিনী, যে নিজ যোগ বলে পিশাচিতে পরিণত হয় এবং বর্বর যৌন সহবাসের মাধ্যমে তার আরাধ্যা দেবীর উপাসনা করে। প্রত্যেক কৃষ্ণপক্ষের প্রতিপদে নরবলির বদলে পুরুষের সহস্রাধিক অক্ষহীনী শুক্রাণু নিবেদন করে সাধনা সম্পন্ন করে। পুজোর প্রাক্কালে প্রসাদ রূপে সেই শুক্রাণু সেবন করে আপনা তৃষ্ণা মেটায়। স্বভাবতই কোনো একাকী পুরুষের পক্ষে হাকিনীর যৌন খিদা মেটানো কখনোই সম্ভব নয়। এমনও বলা হয় হাকিনী নাকি একই সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ভৌগোলিক দূরত্ব নির্বিশেষে তার অপার্থিব মোহে যে কোনো পুরুষকে সে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। প্রয়োজনে সে সুন্দরী যুবতী, যার যৌনতার ডাকে সাড়া দেবে না এমন পুরুষ এই পৃথিবীতে এখনো জন্মায়নি। আদতে সে এক অশুভ শক্তির এক ভয়ঙ্করী সাধিকা, কালো জাদুবিদ্যায় বিশেষ পারদর্শী। আমোঘ মায়া বলে সে কখনো আকাশে উঠতে পারে, আবার কখনো নিঃশ্বাস বন্ধ করে জলের মধ্যে ডুবে থাকতে পারে। হাকিনীর সকল শক্তির কেন্দ্রস্থল হল তার ত্রিনয়ন বা আজ্ঞাচক্র। মহানির্বাণ তন্ত্রশাস্ত্র অনুসারে তাকে শুক্লবর্ণা, ভয়াবহ, কুটিল ও ভীষণ পরাশক্তিশালী মৃত্যুদূত বলে ব্যাখ্যা করা হয়েছে। ওই সুন্দরী রমণী কি তাহলে হাকিনীর মায়াবী রূপ? নিমেষেই সেই লাস্যময়ী হাসি এক বিকট অট্টহাসিতে পরিণত হলো। ইয়ং বয়সে এসব তাৎপর্য বুঝতে না পারলেও আজ এই মায়াবিনীর সম্মুখীন হওয়া হাকিনীর তীব্র শক্তির সাথে হাড়ে হাড়ে পরিচয় পেলাম। এক এক করে সব জটিল হিসেব যেন সরল রেখায় মিলে যাচ্ছে। এই নীলদ্বীপে কোনো রিসর্ট আদৌ আছে কিনা সন্দেহ। হঠাৎ ঝড়, বৃষ্টি, উত্তাল সমুদ্র, আকাশচুম্বী ঢেউ, মাঝের নৌকা নোড় না করতে পারা, নির্জন ঘাটে দিক পরিবর্তন, আচমকা প্রকৃতির শান্ত হয়ে যাওয়া, পুরোটাই আমাদের এই দ্বীপে টেনে আনার হাকিনী বিস্তৃত মায়াজাল মাত্র।
আজ গ্রহণের রাত, তার কাম ক্ষুধা চরমে পৌঁছবে। ঠিক সেই কারণেই আমাদের মতো তার একাধিক পুরুষের প্রয়োজন। আমরা যাকে ওই নিগ্র লোকগুলির কৃতদাসী ভেবে করুণা করছিলাম, প্রকৃতপক্ষে তারা এই হাকিনীর নিগ্রহের শিকার। নিরীহ প্রাণীগুলিরও যৌন নিপীড়ন থেকে নিস্তার নেই। এখন বুঝতে আর অসুবিধা হচ্ছে না তাদের অমন অদ্ভুত জান্তব সংমিশ্রণ কেন। যে সকল পুরুষ স্তন্যপায়ী প্রাণীর শুক্রাণুর সংখ্যা বা ঘনত্ব অন্যান্য পশুদের চেয়ে পরিমাণে বেশি, তাদেরই এই হাকিনী বন্দি করে রেখেছে নীল দ্বীপে, এবং প্রতি রাতে চলে বর্বর শোষণ। মাসের পর মাস পৈশাচিক অত্যাচারের ফলে তারা সকলেই অর্ধমৃত। সেমেন নিঃসরণের ক্ষমতা ফুরিয়ে এলে মায়ের মন্দিরে তাদের বলি দেওয়া হয় কৃষ্ণপক্ষের প্রতি পদে, এবং এবং অনুপূরণ করা হয় নতুন কিছু কৃতদাস আগামী চন্দ্রচক্রের অর্পণ হিসেবে। গ্রহণের শেষ প্রহর পর্যন্ত চলতে থাকে এই নির্মম কাম ও লালসাপূর্ণ অত্যাচার, এবং এইভাবেই বছর ভর আবর্তিত হয়ে চলেছে নীলদ্বীপে হাকিনীর যৌন নির্যাতন। দুর্ভাগ্যবশত বর্তমান চন্দ্রমাসের শিকার আমরা 3 বন্ধু। হাকিনীর এমনই মায়া, আমাদের অজান্তেই সে শ্রমিকের মতো অমন নিষ্ঠাবান পুরুষকেও বশ করে ফেলেছে। অর্থাৎ রাজীবের প্রতি তার সমস্ত অসুয়ার উৎস এই হাকিনী। শুনেছি একবার যে পুরুষ কোনো হাকিনীর সাথে কামযোগে জড়িয়ে পড়ে, তাকে আমৃত্যুকৃত দাসত্ব স্বীকার করতে হয়, এবং হাকিনীর থেকে এই জন্মে আর নিষ্কৃতি নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আদৌ কি আমরা কখনো মুক্তি পাব? সবকিছু বুঝেও হাকিনীর ইন্দ্রজালে 3 জনেই ক্রমশ তলিয়ে যাচ্ছি। মন্দিরের দিক থেকে কানে ভেসে আসছে কর্কশ রেশাধ্বনি আর রাজীবের আর্তনাদ। এরপর হয়তো আমার আর শ্রমিকের ডাক পড়বে। মাঝে কেটে গেছে গোটা একটা মাস। চলেছে অসহনীয় নির্যাতন। আমাদের পুরুষ হাকিনের কাম ক্ষুধা আর মেটাতে পারে না, তাই এই দেহেরও আর প্রয়োজন নেই তার। সেই ফাঁকা বড় খাঁচাটার এক কোণে অশনাক্ত শবের মতো পড়ে আছে আমার নিথর দেহ। সারা শরীরে অসহ্য ব্যথা। রাজীব আর শ্রমিককে গতকাল রাতে মায়ের চরণে অর্পণ করা হয়েছে। এবার হয়তো আমার পালা। আজ অমাবস্যা, আবার গ্রহণ লাগছে। সমুদ্রের জল অশান্ত হচ্ছে, আকাশ কালো করে মেঘ জমেছে। দূরে ক্ষীণ দৃষ্টিতে দেখতে পাচ্ছি একটা স্পিড বোট এসে থামলো জেটিতে। সেই আমাদের মাঝেরই নৌকা। চোখে অনেক স্বপ্ন নিয়ে বোট থেকে দ্বীপে নামলো 4 যুবকের একটি দল। নিয়তির ডাকে তারাও নিশ্চয়ই সেই একইভাবে নীল দ্বীপের হাকিনীর যৌন মায়াজালে বলি হতে চলেছে আগামী প্রতিপদের রাতে। রক্তবমি শুরু হয়ে গেছে। কানে যেন ঝাঁপ ধরে এসেছে আমার। শ্বাসও রুদ্ধ হয়ে আসছে। অবশিষ্ট প্রাণে তখনও শুনতে পাচ্ছি হাকিনীর সেই বিকট অট্ট হাসি। মেঘলা আকাশের প্রতিটি বায়ু কণায় শেষবারের মতো প্রতিধ্বনিত হয়ে
সে যেন আমার আমার শরীর চিরে বাতাসে মিলিয়ে গেল। শেষ হলো ঋত্বিকা ব্যানার্জির কলমে হাকিনীর মায়া। আজকের গল্প পাঠে মিমো, অন্যান্য চরিত্রে ফেরারি মন থেকে বুবাই, হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে অঙ্কিতা পিক্সেলেট থেকে। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি। পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তোমাদের জন্য স্পেশাল অ্যানাউন্সমেন্টটা হলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যুফাঁদ, একটা ভয়ঙ্কর ভয়ের গল্প। এর সম্পূর্ণ আপডেট পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজেও নজর রাখতে হবে। তোমরা যারা লেখালেখি করো, তোমরা যদি নিজেদের গল্প আমাদের পাঠাতে চাও তাহলে অবশ্যই পাঠাতে পারো। আমাদের মেল আইডিতে মেল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে পাঠাবে, কি নিয়মে পাঠাবে, সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা সব তথ্যই পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা তারা যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে তারা তোমাদের মতো বিভিন্ন স্বাদের, বিভিন্ন রকমের, বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের গল্প আমরা তাদেরকে উপহার দিতে পারি। আর সেই সব গল্প তারাও শুনে যেন আনন্দ উপভোগ করে। বন্ধুরা, আমরা দেখছি তোমরা আমাদের অনেকে গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাপোর্টটাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।